নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। পাকিস্তানে ভোট শেষ, গণনা শেষ হয়েও শেষ নয়। 40টার মতন কেন্দ্রে নাকি আবার নির্বাচন হবে। জনগণনা হয়নি বহুদিন, তবুও হিসেব বলছে 24 কোটি মানুষের দেশ পাকিস্তান, যেখানে রেজিস্টার্ড ভোটার 13 কোটি। তাদের ন্যাশনাল অ্যাসেম্বলির জন্য 342 জন প্রতিনিধিকে নির্বাচন করেছেন, কিন্তু আপাতত হিসেব মিলছে 302 জনের। ইমরান খানকে ব্যাট হাতে নির্বাচনে নামতেই দেওয়া হয়নি। প্রাক্তন প্রধানমন্ত্রী ক্যাপ্টেন ইমরান খান এখন জেলে, কয়েদি নম্বর 804। তিনি জেল থেকে প্রচার চালিয়েছেন বটে, কিন্তু আদালতের রায় নির্বাচনে অংশগ্রহণ করেননি এবং তার অনুগামীরা নির্দল, কিন্তু তাদের চিহ্নিত করা গেছে তারাই সংখ্যাগরিষ্ঠ। কিন্তু পাক আইন অনুযায়ী তারা ক্ষমতা দাবি করতে পারবেন না, কিন্তু তাদের নেতা জেল থেকেই বিজয় ভাষণ দিয়েছেন। ইতিমধ্যেই তা ভাইরাল। কি করে জেলে থাকা 804 নম্বর কয়েদির ভাষণ রেকর্ড হলো? তার মানে সেনাবাহিনী বা প্রশাসনের কিছু লোকজন নিশ্চয়ই ইমরান খানের সঙ্গে আছেন। আরেকজন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ দেশ ছেড়ে পালিয়েছিলেন বহু আগে, ফিরে এসেছেন, নির্বাচনে লড়েছেন। আপাতত দল হিসেবে তিনি এগিয়ে। অন্যদিকে জুলফিকার আলী ভুট্টোর নাতি বেনজির ভুট্টোর পুত্র বিলাওয়াল ভুট্টো মাঠে আছেন। দলগত হিসেবে তিনি 2 নম্বরে, কিন্তু দেশের মানুষ জানেন যেই আসুক চাবিকাঠি থাকবে সামরিক কর্তাদের হাতে। ইতিমধ্যেই তারা তাদের প্রেফারেন্স জানিয়ে দিয়েছে। তারা বিলাওয়াল এবং শরীফের যৌথ সরকার চান। তা মেনেই 2 দল প্রাথমিক কথাবার্তাও সেরে নিয়েছে। সরকার যত দুর্বল হবে, সামরিক কর্তাদের লুটতারাজ তত সহজ হবে সেনাবাহিনীর হাতে। যিনি জিতলেন বা যারা হারলেন তাদের টিকি বাঁধা। ওদিকে প্রাদেশিক সভার নির্বাচনও এক এক জায়গায় এক এক রকমের ছবি। ইমরান খানের সমর্থকরা খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকারে বিরাটভাবে এগিয়ে। ওদিকে পাঞ্জাব প্রাদেশিক সভাতে ইমরান খান এবং নওয়াজ শরীফের দল প্রায় সমানে সমানে। বালুচিস্তান প্রাদেশিক সভাতে কেউই সংখ্যাগরিষ্ঠতার ধারে কাছেও নেই। আবার সিন্ধ প্রাদেশিক সভাতে বিলাওয়াল ভুট্টোর জয় জয়কার। অর্থাৎ এক এক অঞ্চল এক এক নেতার দখলে, এবং গোটা দেশের দখল নিয়েছে সেনাবাহিনী। অর্থনীতির কথা না বলাই ভালো। মানুষের মানে ওই আম আদমির আয় সমানে কমছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, দেশের জিডিপি ক্রমাগত পড়ছে। আর কিছু শিল্পপতি, কিছু বড় বড় জমির মালিকের মুনাফা আকাশ ছোঁয়া। দেশের বৌদ্ধিক দখল তো কবে নিয়েছে কাঠমোল্লারা। সে ইমরান খানই হোক, আর বিলাওয়াল ভুট্টো, নওয়াজ শরীফ হন বা অন্য কোনো নেতা, প্রত্যেকে ওই কাঠমোল্লাদের নির্দেশ মানতে বাধ্য। সেনাকর্তারাও মোল্লাতন্ত্রের নির্দেশের বাইরে যেতে চান না। আর মোল্লাতন্ত্র তাদের ধর্মীয় রাজনৈতিক নির্দেশ পালনের বিনিময় এই সব রাজনৈতিক নেতা বা সেনাকর্তাদের লুটমারের ছাড়পত্র দিয়েছে। কিন্তু এরকম ছিল নাকি পাকিস্তান? বলবো সে কথা বিরতির পর, সঙ্গে থাকুন। 1947-এ আমাদের একদিন আগে যে দেশ স্বাধীনতার পতাকা তুলল, ধর্মকে ভিত্তি করেই পথ চলা শুরু করলো, তা কি প্রথম দিন থেকেই এরকমই ছিল? না, ছিল না। ছিল না, কারণ জিন্নাহ মুসলমানদের জন্য আলাদা দেশ চেয়েছিলেন, ধর্মকে কাজে লাগিয়েছিলেন, কিন্তু নিজে যথেষ্ট ধার্মিকও ছিলেন না। মুসলমান ধর্মে ঘোষিত হারাম মাংস খেতে তার আপত্তি তো ছিলই না, বরং তিনি নাকি তা ভারী পছন্দ করতেন। না, তাকে নূর বা ফেজ মাথায় দেখা যায়নি কোনোদিন। এবং সে সময়ের পাকিস্তান কেমন ছিল? পুরনো এক অ্যামেজিং পাকিস্তানের বিজ্ঞাপন নেটেই পাওয়া যাবে, যেখানে পাকিস্তানের সমুদ্র বেলাভূমিতে বিকিনি পরা বিদেশিরা স্নান করছে। পাকিস্তানের বাজার দপ্তরে মহিলাদের সংখ্যা দেখার মতো, এবং বোরখা বা হিজাবের চিহ্ন মাত্র নেই।
ওই বিজ্ঞাপনেই বৌদ্ধ ধর্মের কথা আছে, তক্ষশিলার মূর্তি আছে। ছিল তো সেসব, গেল কোথায়? কেমন করে গেল? 47-এর স্বাধীনতার সময় কায়েদে আজম জিন্নার বক্তৃতা, তিনি বলছেন পাকিস্তানে ভেদভাব থাকবে না, সমস্ত গোষ্ঠীর মানুষ, সব ধর্মের মানুষ একসঙ্গে থাকবে। মজার কথা হলো পাকিস্তানের জিডিপি একসময় আমাদের চেয়ে বেশি ছিল। ইউরোপের পত্রিকাতে পাকিস্তানকে ফাস্টেস্ট গ্রোয়িং স্টেট বলা হচ্ছিল। 60-65 সালে পাকিস্তানের জিডিপি বাড়ছিল 4.8% হারে, আর আমাদের 3% হারে। দক্ষিণ কোরিয়া পাকিস্তানকে এশিয়ান রোল মডেলের তকমা পড়ানো হচ্ছিল। 51-তে জিন্না মারা যাবার পরে আইয়ুব খান দায়িত্ব নিলেন, ল্যান্ড রিফর্মের প্রাথমিক কাজ শুরু হলো, গ্রিন রেভলিউশনের কথা শোনা গেল। আমাদের দেশ তখন জোট নিরপেক্ষ রাজনীতির কথা বলছে, নেতৃত্ব দিচ্ছেন নেহেরু, নাসের, টিটো। আর সেই সময় আইয়ুব খান আমেরিকার হাত ধরলেন। 63-তে 70 থেকে 80 বিলিয়ন ডলার ঋণ এলো সেখান থেকে। 1961-তে মুসলিম ফ্যামিলি ল পাস করানো হলো, মানে শরিয়ত নয়, দেশের আইন মেনেই ইসলামিক ফ্যামিলি ল তৈরি হলো। কেবল তাই নয়, কাঠমোল্লাদের বিরুদ্ধে গিয়েই সেই 1961-তে ফ্যামিলি প্ল্যানিং আইন লাগু করা হলো। তখনও পাকিস্তানে বোরখা হিজাব ছিল না, মিনিস্কার্ট ছিল। কিন্তু ধর্ম নিয়ে সক্রিয় হলো বিরোধীরা, পিছনে কাঠমোল্লারা। এর মধ্যে খাদ্যের দাম বাড়ছে, এই পপুলার স্লোগান নিয়ে দেশ অশান্ত। আইয়ুব খান পদত্যাগ করলেন 1969-এ। দেশ স্বাধীন হবার পরে প্রথম নির্বাচন হলো 1970-এ। পূর্ব পাকিস্তানের আওয়ামী লীগ পেল 167, আর পাকিস্তান পিপলস পার্টি পেল মাত্র 86টা আসন। ব্যাস, পশ্চিম পাকিস্তানের এলিট, বড় জমির মালিকেরা বা মোল্লারা পূব পাকিস্তানের অধীনে থাকার এই রায়কে এক ফু দিয়ে উড়িয়ে দিলেন। উর্দু ভাষাকে রাষ্ট্রীয় ভাষা করা নিয়ে, আর্থিক বৈষম্য নিয়ে পূব পাকিস্তানে মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগের কাছে বিচ্ছিন্ন হওয়া ছাড়া রাস্তাও ছিল না। জেনারেল ইয়াহিয়া খান ক্ষমতা দখল করলেন, তার নেতৃত্বেই বাঙালি নিধন শুরু। ক্রমশ পূব আর পশ্চিম পাকিস্তানের এই লড়াইয়ের মধ্যেই চলে এলো ভারত। পাকিস্তান দু টুকরো হলো, স্বাধীন বাংলাদেশ জন্ম নিল। ফিরছি আলোচনা বিরতির পর, সঙ্গে থাকুন। ইয়াহিয়া সরে গেলেন, ভুট্টো এলেন ক্ষমতায়, কিন্তু সেনাবাহিনীর হাতে মূল ক্ষমতা থেকেই গেল। কাঠমোল্লারা আরো সক্রিয় ভূমিকাতে এলো। গোটা দেশের পড়াশোনা, সিনেমা, সামাজিক জীবনে ধর্ম, শরিয়ত হয়ে উঠল মূল ভর কেন্দ্র। যারা আমাদেরও আগে অ্যাটমিক শক্তি নিয়ে গবেষণা শুরুই করেছিল, তারা অ্যাটম বোম তো ফাটালো, কিন্তু তার সবটাই ছিল এক মোল্লাতন্ত্রের জেহাদ। সমাজ জীবনে নারীরা পিছিয়ে গেল, চলে গেল বোরখা হিজাবের আড়ালে। পাকিস্তান সেই থেকেই পিছনের দিকে হাঁটছে। গ্ল্যামার বয়, প্লে বয় ইমরান খানের বউ কেন বোরখায় মুখ ঢাকে না, তা নিয়ে টিভির সান্ধ্য আলোচনা শুরু হলো। ভাবা যায়, মধ্যে বেনজির ভুট্টো এসে রাশ হাতে নেবার চেষ্টা করেছিলেন, তাকে মেরে ফেলা হলো। আপাতত পাকিস্তান মানে গণতন্ত্রহীনতা, পাকিস্তান মানে অর্থনীতির তলানি, পাকিস্তানের জিডিপি নামছে, মূল্যবৃদ্ধি আকাশ ছুঁয়েছে, নির্বাচন শেষ। এখন তো ছেড়েই দিন, আগামী 1 মাসেও 5টা প্রাদেশিক সভা বা জাতীয় সভা নতুন করে কাজ শুরু করবে এমন আশা কারণ নেই। যদি এই পতনের ইতিহাস দেখেন, যদি একটু মন দিয়ে আমাদের এই পড়শি দেশ, যারা আমাদের থেকেও এগিয়ে গিয়েছিল অর্থনীতির দিক থেকে, আমাদের চেয়েও স্বাধীন গণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে পেরেছিল, ধর্মকে উপেক্ষা করি, তারা পিছিয়ে পড়ল। তার
কারণগুলো খোঁজার চেষ্টা করেন, তাহলে তিনটে জিনিস চোখে পড়তে বাধ্য। প্রথম হলো ধর্মীয় প্রতিষ্ঠানের হাতে, উগ্র মৌলবাদীদের হাতে ক্ষমতা চলে যাওয়া। ধর্ম আর কাঠমোল্লারাই হয়ে উঠল নির্ণায়ক শক্তি। সেদিন থেকেই পাকিস্তান নেমেছে, ধারাবাহিকভাবেই নেমেছে। দ্বিতীয় হলো গণতন্ত্রহীনতা। ভাবুন না, একটা দেশ স্বাধীন হলো 1947-এ, তাদের প্রথম সাধারণ নির্বাচন হচ্ছে 1970-এ, এবং তাও সেই নির্বাচনের রায় মেনেই নিল না পশ্চিম পাকিস্তানের নেতারা। গণতন্ত্রহীনতার ফলে দেশ দু টুকরো হলো। গণতন্ত্রহীনতার ফলেই গোটা পাকিস্তান আজ কিছু কুলাক, কিছু মোল্লা আর কিছু সামরিক কর্তাদের হাতে চলে গেছে। 3 নম্বর কারণ হলো দেশের সংবাদ মাধ্যম। শিক্ষিত মানুষজনের হয় ভয় পেয়ে, না হলে কিছু পুরস্কারের বিনিময়ে চুপ করে থাকা। সেই জিয়াউল হকের জমানায় ইকবাল বানু প্রকাশ্যে স্টেডিয়ামে দাঁড়িয়ে ফয়েজ আহমেদ ফয়েজের কবিতা হাম দেখেঙ্গে, কিন্তু সে ছিল একক আওয়াজ। তার আগে থেকেই দেশের মিডিয়া, বুদ্ধিজীবী, শিক্ষিত গণতান্ত্রিক মানুষজন চুপ করে গেছে, ফল হাতে নাতে। এক প্রকাণ্ড গাড্ডায় পড়ে আছে পাকিস্তান। মাথার ওপর ঋণ, দেশ চালাচ্ছে সামরিক কর্তারা, আর কাঠমোল্লাদের নির্দেশে চলছে সমাজ। যে উগ্রপন্থার জন্ম দিয়েছিল সেই ইসলামিক মৌলবাদ আজ দেশের সর্বনাশের কারণ। আজ যখন আমাদের দেশের অগ্রগতির কথা চর্চা হচ্ছে বিশ্বের বহু পত্রপত্রিকাতে, যখন কাগজে কলমে এক অর্থনৈতিক অগ্রগতির হিসেব দেখানো হচ্ছে, তখন মাথায় রাখুন, এক ধর্মীয় মৌলবাদের ছায়া এখন প্রবল থেকে প্রবলতর। চেয়ে দেখুন, গণতন্ত্রহীনতার উদাহরণ সর্বত্র। এতটুকু প্রতিবাদ সহ্য করছেন না এই সরকার এবং দেশের বুদ্ধিজীবী, দেশের সংবাদ মাধ্যমে এর কোনো প্রতিবাদ নেই। যা যা ঘটেছিল পাকিস্তানে, আজ আমাদের দেশে সেটাই ঘটছে। পাকিস্তান পিছিয়েছে, আমরা কোন দিকে চলেছি? আজ এ পর্যন্তই। শুভরাত্রি।